ঘড়ির কাঁটায় সকাল ৮টা ছই-ছই। ড্রয়িং রুমে চিন্তিত মুখে পায়চারি করছেন সোবাহান খান। সকাল সকাল ওনার এত চিন্তার কারণ হচ্ছে ওনারই বড় নাতি। সকালে ছেলেটাকে দেখতে না পেয়ে কল দেন, কিন্তু ফোন বন্ধ। তারপর দারোয়ানের থেকে জানতে পারেন আধার রাতেই বেরিয়েছে। এটা শোনার পর থেকে ওনার অশান্ত মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। এত সময় হয়ে গেল, অথচ ছেলেটার বাড়িতে ফেরার কোনো নামগন্ধ নেই। আজ আসুক খালি, তারপর আচ্ছা মতো বকা দেবেন। ছেলেটা দিন দিন ভীষণ অবাধ্য হচ্ছে। ওনার ভাবনার মাঝেই দরজার কলিং বেল বেজে উঠল। তিনি দ্রুত পায়ে সেদিকে ছুটলেন। দরজা খুলে কিছু কঠিন বাক্য বলার আগেই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। চোখের সামনে কলিজার টুকরা নাতির ছন্নছাড়া রূপ দেখে বুকের ভেতর ধক করে উঠল। ছেলেটার পুরো শরীর ভেজা, কাদামাটিতে মাখামাখি অবস্থা প্রায়। চেহারা, চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে। ওনার বুঝতে একটু বাকি রইল না এই ছেলেটা সারা রাত কোথায় ছিল। মাঝরাতে বৃষ্টি এসেছিল আর ছেলেটা বাইরে থেকেছে, এটা ভাবতেও কষ্টে বুকটা ফেটে যাচ্ছে সোবাহান খানের। তিনি এগিয়ে এসে ধরতে গেলে আধার বাধা দিয়ে বলল, হুম, আমি নোংরা দাদাজান। কে বলেছে তুমি নোংরা? তুমি ভীষণ পবিত্র। নাতির কথায় ঘোর আপত্তি জানিয়ে সুবাহান খান ছেলেটার শরীরে হাত রাখলেন। তারপর দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি ঠিকই ধরেছেন, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, অথচ ছেলেটা নির্বিকার। আধার জুতো খুলে পাশ কাটিয়ে এলোমেলো পায়ে হেঁটে দোতলায় উঠে গেল। সুবাহান খান নাতির যাওয়ার পথে তাকিয়ে থেকে আবারও দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর পাঞ্জাবির পকেট হাতড়ে ফোনটা বের করে পরিচিত ডাক্তারের কাছে কল দিলেন। কারণ এই সময়টাতে ছেলেটার জ্বরের সাথে সাথে মাইগ্রেনের তীব্র ব্যথাটা ওঠে। ডক্টর এসে আধারকে চেক আপ করে কিছু মেডিসিন লিখে দেন। সেগুলো ড্রাইভারের হাত দিয়ে আনিয়ে নেন সোবাহান খান। ছেলেটার ১০৫ ডিগ্রি জ্বর এসেছে। তিনি চিন্তিত মুখে দোতলা থেকে নামার সময় খেয়াল করলেন তহমিনা খান কোথাও যাওয়ার জন্য বেরিয়েছে। কোথায় যাচ্ছ ছোট বৌমা? শ্বশুরের কথায় থেমে যান তহমিনা। পিছনে ফিরে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, জি বাবা, রাতের নানু বাড়িতে যাচ্ছি। ছেলে মেয়ে দুটো ওখানেই আছে। বাবা বারবার করে যেতে বলছে। এতগুলো বছর পর ছেলেটা দেশে ফিরেছে, এই জন্য ওখানে কিছুদিন থাকবে। আপনি চিন্তা করবেন না, আমরা জলদি ফিরে আসব। আর শেফালিকেও বলেছি যত দ্রুত সম্ভব গ্রাম থেকে যেন চলে আসে। আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। ছোট বৌমার কথা শুনে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন সোবাহান খান। একদিকে বড় নাতনিটা অসুস্থ, আর এরা মা ছেলেরা মিলে ঘোরাফেরা নিয়ে ব্যস্ত। তিনি কিছু বলতে চেয়েও বললেন না। যেখানে নিজ থেকে কিছু জানার প্রয়োজন মনে করেনি, সেখানে যেচে পড়ে কিছু বলার দরকার নেই। তাই তিনি কথা ঘুরিয়ে শান্ত গলায় বললেন, ঠিক আছে বৌমা, সাবধানে যাও। তহমিনা খান বিদায় দিয়ে চলে যায়। একবারের জন্য বড় ছেলেটার খোঁজ নিলেন না, কারণ ওনার জানা মতে এই সময়টাতে আধার ভার্সিটিতে থাকে। আর উনি ঘরে থাকায় খেয়ালও করেননি বাড়িতে ডাক্তারও এসেছিলেন। ভার্সিটিতে এসে আলোর কেন জানি ভালো লাগছে না। এর পিছনে হয়তো স্যারকে দেখতে না পাওয়ার কারণ রয়েছে। মানুষটা কখনো অহেতুক ছুটি কাটায় না, খুব বেশি প্রয়োজন হলে ছুটি নেয়, নয়তো উনি বেশ দায়িত্বশীল নিজের পেশার উপর। কিন্তু আজ হঠাৎ এমন কি হলো যে বিনা নোটিসেই ভার্সিটিতে এলেন না? গতকাল তো মানুষটাকে ভালোই দেখছিল, তাহলে এক রাতের মধ্যে কি হলো? ধুর, সে কেন এসব ভাবছে? ওই বদলোকটা শুধু একদিন কেন, ১০০ দিন না আসুক, এতে তার কি? আলো আকাশ পাতাল ভাবতে ভাবতে দোতলার করিডোর দিয়ে হেঁটে নিচে আসছে। তখন খেয়াল করলো তূর্ণ স্যার ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। সে পাশ কাটিয়ে যাওয়ার সময় লোকটার বলা কিছু বাক্য শুনে হঠাৎই থেমে গেল। নো নো দাদাজান, আপনি চিন্তা করবেন না একদম। আমি এই দিকের ব্যাপারটা সামলে নিয়েছি, আর ওর ক্লাসগুলোও আমি নিয়েছি। আপনি আপনার নাতির খেয়াল রাখুন, এসব নিয়ে ভাবতে হবে না। ও যতদিন না সুস্থ হচ্ছে ততদিন না হয় আমি সব কিছু দেখে নেব। এই নিয়ে স্যারের সাথে কথা হয়েছে, উনি আধারের ছুটি মঞ্জুর করেছেন। অপর প্রান্ত থেকে কি বলল সেটা শুনতে পেল না আলো, তবে যেটুকু শুনতে পেয়েছে এতে বোঝা হয়ে গেল লোকটা অসুস্থ, যার জন্য আজ আসতে পারেনি।
আলো এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। এমনিতে তার মনটা ভালো ছিল না, আর এখন আরও বিষাদে ভরে গেল। মন ভালো করার জন্য ক্লাস মিস দিয়ে একা একা টই টই করে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছে। আলো ক্যাম্পাসে এসে ভাবলো স্যারকে একবার দেখতে যাবে। সামনে পা বাড়াতে আবার পরক্ষণে কিছু একটা ভেবে থেমে গেল। যেখানে কেউ তাকে কিছু জানায়নি সেখানে সে কেন যাবে? দাদাজান তো একটিবারের জন্য তাকে বলতে পারত, অথচ মানুষটাও তাকে পর করে দিয়েছে। আলো ঝরে দীর্ঘশ্বাস ছেড়ে উল্টো ঘুরে ভেতরে চলে গেল। যাবে না সে কাউকে দেখতে। ঘড়ির কাঁটা তখন দুপুরের 12টার ঘরে। নিরিবিলি রান্নাঘরে একা দাঁড়িয়ে থেকে সোবাহান খান টুকটুক করে রান্নার জোগাড় করছেন। ছেলেটার দুপুরের ওষুধ রয়েছে, এখনও জ্বর কমেনি, উল্টো ধীরে ধীরে বাড়ছে। ডক্টর বলেছেন সময়ের সাথে সাথে কমে যাবে, হয়তো একটু সময় লাগবে। ভয় পাওয়ার কিছু নেই, কারণ আধারের এমন জ্বর প্রায়শই হয়। বৃদ্ধ মানুষ একা একা সবকিছু কিভাবে সামলাবেন বুঝতে পারছেন না। একবার ভেবেছিলেন নাতবউকে আসতে বলবে, কিন্তু পরে বিবেকে বাঁধল এমনিতেই তার জন্য মেয়েটার সুন্দর জীবনটা এলোমেলো হয়ে গেছে। সেখানে আবার শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে কী লাভ? ওই মেয়েটা যদি ভাবে তাকে শুধু বিপদের সময় প্রয়োজন হয়, তাছাড়া এই বাড়ির কেউই না। মেয়েটার মনে যেন কোনো রকম ভুল ধারণা না জন্মায়, সেজন্য তিনি নাতির অসুস্থতার কথা বলেননি। কারণ তিনি ভয় পান নাতবউকে হারিয়ে ফেলার। তিনি মনে মনে খুব করে চান তার ছন্নছাড়া নাতের জীবনে ওই মেয়েটাই থাকুক। তিনি চাইলে পারতেন সব অতীত মেয়েটাকে বলতে, কিন্তু তারপর কি হতো? মেয়েটা নিশ্চয়ই দয়া করে কিংবা খারাপ অতীত জেনে থেকে যেত। কিন্তু তিনি তো এমনটা চান না, শুধু চান আলো কিছু না জেনেও যেন আধারকে মন থেকে ভালোবেসে আগলে নেয়, নয়তো তার অদ্ভুত নাতিটা কখনোই ভালো হবে না। এসব ভেবে শব্দ করে নিঃশ্বাস ছাড়লেন সোবাহান খান। শরীর না চললেও নাতির জন্য এইটুকু কষ্ট করাই যায়, কারণ তার খুব আদরের নাতি যে। সবজিগুলো টুকটুক করে কাটার সময় দরজার কলিং বেল বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো ভাবতে ভাবতে ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলেন সোবাহান খান। না নাতবউ তুমি? চৌখাটের বাইরে দাঁড়ানো মেয়েটাকে দেখে বিস্মিত হয়ে অস্ফুট স্বরে বলে উঠল সোবাহান খান। আলো কপালের ঘাম মুছে আমতা আমতা করে বলল, এই রাস্তা দিয়ে বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম, তখন ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই আর কি। সোবাহান খান চোখ জোড়া ছোট ছোট করে মেয়েটার চোখের দিকে তাকায়। এই মেয়েটা নির্ঘাত মিথ্যে কথা বলছে, কারণ তার জানা মতে এই রাস্তা দিয়ে কোনো বান্ধবীর বাড়িতে যাওয়া যায় না। অন্যদিকে দাদাজানকে নিজের দিকে এমন সন্দেহান চোখে তাকিয়ে থাকতে দেখে আলোর কপাল চুলকিয়ে বলল, এখন কি বাহিরেই দাঁড়িয়ে থাকবো? ভেতরে এসো। সোবাহান খান দরজা থেকে সরে গেল। আলো গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে আর চোখে আশেপাশে তাকায়। তারপর জিজ্ঞেস করল, সবাই কই দাদাজান? ছোট বৌমা তার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছে, আর শেফালি তার গ্রামের বাড়িতে। ছেলে মেয়ে মানে? আধার স্যারও গিয়েছে, কিন্তু উনি তোমাকে একা রেখে যেতে পারলো? আধার নয়, রাত। আলোর কপাল কুঁচকে গেল। এই রাত বেড়া আবার কে? পরক্ষণে মনে পড়ল তার ছোট শাশুড়ির আরেকটা ছেলে রয়েছে, মানে নিজের ছেলে আর কি। তাই সে আর মাথা না ঘামিয়ে খোলা রান্নাঘরে উঁকি মেরে বলল, বাই এনি চান্স তুমি কি রান্না করছিলে? সোবাহান খান রান্নাঘরের দিকে যেতে যেতে ধীর কণ্ঠে বলেন, ছেলেটা অসুস্থ, আর দুপুরের ওষুধ রয়েছে। আলো একবার দোতলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ওনার দাদাজান? গতকালই তো সুস্থ ছিলেন, জ্বর এসেছে আর মাইগ্রেনের ব্যথা উঠেছে। একটু থেমে পুনরায় বলো, এসে ভালোই করেছো, এখন তোমার স্বামীর কাছে যাও। আলো কাঁধের ব্যাগ সোফার উপর রেখে ছুটে এসে বলো, তুমি তোমার নাতির কাছে গিয়ে বসো আর ওনার কপালে জলপট্টি দাও, আমি রান্না করছি। সমস্যা নেই নাতবউ, আমি পারবো। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে 5 রকমের ঝাল ঝাল ভর্তা জলদি বানিয়ে ফেলো, সাথে ইলিশের লেজের ভর্তাও। ওনার যেহেতু জ্বর এসেছে তাহলে মুখ তেতো হয়ে আছে। এমনিতেও তোমার নাতি সারাক্ষণ তেতো তেতো কথা বলে, আর এখন তো দ্বিগুণ বলবে। এই সময় চাল চাল ভর্তা দিয়ে ভাত খেলে মজা লাগে, মুখে রুচিও ফিরবে। সো তাড়াতাড়ি বানাও। নাতবউয়ের কথা শুনে সোবাহান খানের চোয়া ঝুলে পড়ল। তিনি তো ভেবেছিল মাছ দিয়ে সবজি রান্না করবে, কারণ তিনি রান্নাবান্না খুব বেশি জানেন না। আগে যা জানতো সেগুলো ভুলে বসেছে। তবুও নাতির কথা ভেবে এই রিস্কটা নিতে হয়েছে।
অবশ্য এটা আধার জানে না। যদি জানতো তাহলে কখনোই তাকে রান্নাঘরে আসতে দিত না। দরকার হলে অসুস্থ শরীর নিয়ে ও নিজেই সব করত। আলো মিটমিট করে হেসে একটা পাত্রে পানি ঢেলে ওটা দাদাজানের হাতে ধরিয়ে দিয়ে বলল, স্যারের কাছে যাও দাদাজান, আমি এদিকটা দেখে নিচ্ছি। সোবাহান খান অপলক নয়নে মেয়েটার মাসুম মুখের দিকে তাকিয়ে থেকে চোখের পানি আড়াল করে চলে গেলেন। আর আলো কোমরে ওড়না বেঁধে দ্রুত রান্না করতে শুরু করে দিল। সে তখন যতই বলুক এখানে আসবে না, কিন্তু পরে ঘুরে ফিরে সে এখানেই এলো। কারণ তার মনটা দিন দিন বড়ই অবাধ্য হয়ে যাচ্ছে, কিছুতেই তার কথা শুনতে চাইছে না। ফলস্বরূপ না চাওয়া সত্ত্বেও সে এখন সশরীরে খানবাড়িতে উপস্থিত। নিজের উষ্ণ কপালের মাঝে শীতলতা টের পেয়ে আস্তে করে রক্তিম চোখজোড়া মেলে তাকায় আধার। সোবাহান খান নাতির পাশে বসে কপালে জলপট্টি দিয়ে দিচ্ছেন। আধার কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো। সব সময় কেন এমন করো দাদু ভাই? নিজের উপর কি তোমার একটু তো মায়া দয়া নেই? আধার ছাদের দিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, দয়া মায়া আছে বলেই তো এখন এই আমিটার অস্তিত্ব পৃথিবীতে রয়েছে, নয়তো কবেই। চুপ, চুপ করো। এমন অলক্ষণী কথা কখনোই কইবা না। তুমি দীর্ঘজীবী হও, আর আমার সমস্ত আয়ু তোমার হোক। নাতির কথার বিপরীতে কঠোর গলায় প্রতিবাদ করলেন সোবাহান খান। আধার আনমনে হেসে চোখ বুজে নিল। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। সোবাহান খান আর কিছু না বলে চুপচাপ নিজের কাজ করতে লাগলেন। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। পুরো রুমের পিনপতন নীরবতাকে ভেঙে দিয়ে একজোড়া নূপুরের রিনিঝিনি শব্দ ভেসে এলো। মৃদু শব্দে কর্ণধার পৌঁছাতেই চট করে চোখ মেলে তাকায় আধার। কোনোভাবে কি ওই তেরা মেয়েট এখানে এসেছে? কিন্তু ও এখানে কিভাবে আসবে? তাহলে কি সে ভুল অনুভব করছে? হয়তো। আধার নিজের ভাবনাকে ভুল ভাবল, কিন্তু পরক্ষণেই তার অনুভবকে সত্যি প্রমাণিত করে দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল আলো। আধার কপাল কুঁচকে মেয়েটার লালচে চেহারার দিকে তাকায়। জ্বরের ঘোরে ভুল দেখছে ভেবে নজর সরিয়ে চোখ বুজে নিল। কারণ এই মেয়েটার এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। স্যারকে খাবার ও ওষুধ খাইয়ে দাও দাদাজান, আমি গোসল নিয়ে আসছি। গরমে অবস্থা খারাপ। আলো বিছানার পাশে থাকা টি টেবিলের উপর প্লেট রাখতে রাখতে কথাগুলো বলে। মেয়েটার কণ্ঠস্বর শুনে আলো আবার চোখ মেলে তাকায়। তখনই মেয়েটার সাথে চোখাচোখি হয়ে যায়। তবে আলো বেশিক্ষণ না তাকিয়ে থেকে ওখান থেকে সরে গেল। আধার উঠে আধশোয়া হয়ে বসে হেডবোর্ডে হেলান দিয়ে কপাল কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আলো আলমারির সামনে এসে থ মেরে দাঁড়িয়ে থাকলো। এখান থেকে বাপের বাড়ি যাওয়ার সময় সবকিছু নিয়ে যায়নি। তার অর্ধেক জিনিসপত্রই এখানে থাকার কথা। সে শুধু নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছিল, বাকিটা এখানেই রেখে গিয়েছিল। কিন্তু এখন এগুলো আদৌ আছে কিনা বুঝতে পারছে না। কারণ তাদের ডিভোর্স হওয়ার কথা ছিল। সেখানে তার জিনিসপত্র রাখার তো কোনো কারণই নেই। তবুও সে একরাশ দ্বিধা নিয়ে আস্তে করে আলমারি খুলল। উদ্দেশ্য ছিল নিজের পোশাক না পাইলে আজ ইচ্ছে মতো ধুয়ে দেবে স্যারকে। কিন্তু তার আশায় এক বালতি জল পড়ে গেল। কারণ তার সবকিছুই সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে, যেমনভাবে সে রেখে গিয়েছিল। আলো চুপচাপ নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘামে ভেজা শরীরটা চিটচিট করছে। ও এখানে কই থেকে উদয় হলো? যেখান থেকেই উদয় হোক, তাতে তোমার কি? সোবাহান খান ভর্তা দিয়ে ভাত মাখতে মাখতে জবাব দিল। আধার চোখ মুখ কুঁচকে ফেলল। তার তেড়ামি করা ঠিক আছে, কিন্তু অন্য কেউ তার সাথে তেড়ামি করুক সেটা মোটেও পছন্দ না। ওই যে কথায় আছে না, নিজের বেলায় ১৬ আনা আর পরের বেলায় ৪ আনা, ঠিক তেমন আধার খানও। তুমি ওকে আমার অসুস্থতার কথা বলেছ? না। মিথ্যা বলবে না দাদাজান। আমি কোনো দুঃখে মিথ্যা বলবো আশ্চর্য? তাহলে মেয়েটা এখানে কি করছে? আমাকে মিস করছিল, তাই এসেছে। আধার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে আর কিছুই বলল না। সোবাহান খান ভাতের লোকমা তুলে ধরে নাতির মুখের সামনে। আধার বিড়বিড় করে বলল, আমাকে দেখে বাচ্চা মনে হচ্ছে তোমার? সোবাহান খান হেসে বলেন, দামড়া ছেলে হলেও তুমি আমার কাছে সবসময় ছোট বাচ্চাই থাকবে। আধার কিছু না বলে চুপচাপ খাবার মুখে নিল। এতদিন পর আবারও মায়ের হাতের রান্নার স্বাদ পেয়ে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। কারণ সে একটু হলেও এই রান্নাগুলো মিস করেছিল।
আলো লম্বা গোসল নিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে বেরিয়ে এলো। পরনে সবুজ রঙা সুতির সালোয়ার কামিজ। এখানে এসো নাতবউ। দাদাজানের ডাকে আলো তোয়ালে কাঁধে নিয়েই বিছানার কাছে এগিয়ে এলো। সোবাহান খান ইশারা করে বিছানায় উঠে বসতে বলেন। আলো আর চোখে স্যারের দিকে তাকিয়ে চুপচাপ উঠে বসল। সোবাহান খান মুচকি হেসে পরের লোকমা মেয়েটার মুখের সামনে ধরল। এতে আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল। হাঁ করো। আলো কিছুক্ষণ চুপ থেকে মুখে ভাত নিয়ে স্যারের দিকে তাকায়। মানুষটা চুপচাপ বসে থেকে খাবার চিবোতে। ভেবেছিল তাকে খাইয়ে দেওয়াতে মানুষটা রিয়্যাক্ট করবে, কিন্তু কিছুই বলল না, বরং একমনে খেতে থাকলো। আলোর কেন জানি চোখ দুটো ভরে উঠল। তার চোখে পানি দেখে হকচকিত উঠলেন সোবাহান খান। তড়িঘড়ি করে পানির সামনে ধরে বলেন, কি হয়েছে? কাঁদছো কেন? ঝাল লেগেছে? নাও পানি খাও। আধার ঘাড় ঘুরিয়ে মেয়েটার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকায়। আলো নাক টেনে ফিসফিসিয়ে বলল, আমি কখনো নানা নানি দাদা দাদির আদর ভালোবাসা পাইনি। তাদের ভালোবাসা খুব মিস করতাম, কিন্তু তোমাকে পেয়ে আমি সবার ভালোবাসা আদর অনুভব করতে পারি দাদাজান। মেয়েটার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন সোবাহান খান। তিনি তো এটাই ভেবেছিলেন মেয়েটাকে অজান্তে ঝাল খাইয়ে দিয়েছে, তাই তো ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু এখন কান্না করার আসল মানে বুঝতে পেরে হাসলেন। মেয়েটার মাথায় হাত বুলিয়ে আদুরি কণ্ঠে বলেন, আমি তোমার নানা নানি দাদা দাদির সবকিছু, বুঝলে? আলো হেসে দিয়ে মাথা নাড়িয়ে বলল, খুব করে বুঝলাম দাদাজান। ড্রয়িং রুমের আগাতার ফোন বেজে চলেছে। আলো সিঁড়ি বেয়ে ছুটে এসে ব্যাগ খুলে নিজের ফোনটা বের করে নিল। স্ক্রিনে জলজল করছে একটি নাম। আলো দ্রুত কল রিসিভ করে সালাম দিয়ে বলো, হ্যাঁ বাবা বলো। মতিউর রহমান মেয়ের কণ্ঠস্বর শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলেন, বাসে উঠেছো মামুনি? না বাবা। কেন? আসলে বাবা আমি না মানে আমি এখন খানবাড়িতে আছি। আলো আমতা আমতা করে বলল। ওইদিকে মতিউর রহমানের কপাল কুঁচকে যায়। তিনি জানতে চাইলেন, হঠাৎ ওখানে গেল যে? কোনো সমস্যা? তেমন কিছু না বাবা, আসলে স্যার খুব অসুস্থ, আর বাড়িতে শুধু দাদাজান ছাড়া কেউ নেই, এমনকি শেফালি চাচিও নেই। এমন অবস্থায় বয়স্ক মানুষটা একা একা কিভাবে সবটা সামলাবেন বাবা? উনি আমাকে আসতে বলেননি, আমি নিজ থেকে এসেছি, আর আমি এখানে কিছুদিন থাকতেও চাই। ওনার ছোট মা কিংবা শেফালি চাচি ফিরলেই আমি চলে যাব বাবা। মতিউর রহমান কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলেন, ঠিক আছে সোনা, তোমার যেটা ভালো লাগে সেটাই করো, বাবা সবসময় তোমার পাশে আছে। আলো হেসে বলো, লাভ ইউ বাবা। লাভ ইউ টু সোনা। বাবার সাথে কথা বলে ফোন রেখে দেয় আলো। তারপর ব্যাগ নিয়ে দোতলায় ছুটে গেল। রুমে এসে পড়ার টেবিলের ওপর ব্যাগ রেখে বিছানার দিকে তাকালো। আধার স্যার আতশোয়া হয়ে শুয়ে আছে। কপালের মাঝে 4টে ভাঁজ দেখা যাচ্ছে। হয়তো মাথা ব্যথা করছে, কারণ সে দাদাজানের কাছে শুনেছিল লোকটা মাইগ্রেনের সমস্যা রয়েছে। আলো গুটি গুটি পায়ে বাতি নিভিয়ে বিছানায় এলো। বেলকনি জানালা ভেদ করে আসা রোদ্দুরে পুরো ঘর আবছা আলো হয়ে আছে। তখন বাজে দুপুর 2টা। আলো লম্বা শ্বাস নিল, তারপরে এক বুক সাহস নিয়ে স্যারের কপালে হাত রাখলো। এর জন্য আবার তাকে কথা শুনতে হয়, কিন্তু মানুষটার মধ্যে কোনো হেলদোল নেই। উনি আগের মতো চোখ বুজে রয়েছে। আলো আস্তে করে তার হাত সরিয়ে নিল। মানুষটার শরীর ভীষণ গরম, হয়তো এখন জ্বর কমেনি। সে গালে হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর ধীর কণ্ঠে ডেকে উঠল, স্যার। আধার কোনো জবাব দিল না। আলো আবার ডাকলো, কিন্তু আগের মতোই নিশ্চুপ আধার। কান কি চিলে নিয়ে গেছে, নাকি ভেজে খেয়েছেন? আলো বিরক্ত হয়। সে এবার বাহুতে গুঁতো দিয়ে বলল, ওই ঠসা ছাড়। আধার তড়াক করে চোখ মেলে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার মাথা না খেলে বুঝি তোমার শান্তি হয় না? আলো গোমরা মুখে তাকায়। সে তো এই লোকটার ভালোর জন্যই ডাকছিল, অথচ মাথা মোটা লোকটা সবসময় 2 লাইন বেশি বোঝে। মেয়েটার থমথমে চেহারা দেখে আধার তপ্ত শ্বাস ফেলে বিড়বিড় করলো, কে চাই? আপনার মাথা। বাট মানে আপনার মাথা চাই। মেয়েটার এহেন কথা শুনে আধার অদ্ভুত চোখে তাকায়। আলো বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে সোজা হয়ে বসে পা জোড়া মেলে দিল। তারপর নিজের কোলের দিকে ইশারা করে বলল, আপনার মাথা এখানে রাখুন। কেন? ঢোল বাজানোর জন্য। হাত দুটো নিষ্পিস করছে। আমার মাথা কোনো ডোল নয় যে তুমি বাজাবে। আমিও কোনো পেটুক রাক্ষসী না যে আপনার মাথা মোটকে চিবিয়ে খেয়ে নিব।
আধার হাল ছেড়ে দিল। এই বাচাল মেয়েটার সাথে তর্কে যাওয়া মানে মাথা নষ্ট করা। তাই সে কিছু না বলে চুপ করে থাকলো। আলো মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। সে তো চেয়েছিল মানুষটার কপালে মেসেজ করে দিতে, কিন্তু লোকটা বুঝলো না। আলো আবারও দীর্ঘশ্বাস ছেড়ে পা গুটিয়ে নিতেই অনুভব করলো মানুষটা তার কোলে মাথা রেখেছে। আলো আনমনে হেসে ছাড়ের ঘন চুলের ভাঁজে হাত গলিয়ে দিল। যত্ন সহকারে দুই হাতের আঙুল দিয়ে কপালের দুই রগের কাছে বৃত্তাকারে খুব আলতো করে চাপ দিয়ে মেসেজ করে দিতে লাগলো। অন্যদিকে নরম তুলতুলে হাতের শীতল স্পর্শ পেয়ে আধারের জল শক্ত হয়। তবে কিছু না বলে চোখ বুজে শুয়ে থাকলো এবং ধীরে ধীরে ঘুমের দেশে হারিয়ে গেল। একসময় আধার ঘুমের ঘোর কাত হয়ে দু হাতে মেয়েটার পাতলা কোমর জড়িয়ে ধরে নরম পেটে মুখ গুজে নিল। এতে মেয়েটার নিঃশ্বাস আটকে গেল। মানুষটার গরম নিঃশ্বাস, শরীরে গরম ছোঁয়া অনুভব করে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। পেটের কাছটায় জামা বেদ করে উষ্ণ নিঃশ্বাস পৌঁছে ত্বক ঝলসানো উপক্রম। আলো জোরে শ্বাস ফেলে ঠোঁট কামড়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। দুপুর গড়িয়ে বিকেল ও বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। আশেপাশ থেকে মৃদুস্বরে ভেসে আসা আজানের শব্দ আধারের ঘুম ভাঙল। হালকা নড়েচড়ে উঠে আস্তে ধীরে চোখ মেলে তাকায়। এত কাছ থেকে মেদহীন পেটের উঠানামা দেখে এক মুহূর্তে চোখের ঘুম ছুটে যায়। সে তড়াক করে সোজা হয়ে মাথা তুলে উপরে তাকায়। সঙ্গে সঙ্গে চোখের সামনে ঘুমন্ত মেয়েটার মাসুম চেহারা ভেসে উঠল। মেয়েটা হেডবোর্ডে মাথা ঠেকিয়ে ঘাড় কাত করে ঘুমোচ্ছে। হাত দুটো এখনো তার মাথার চুলের ভাঁজেই রয়েছে। আধার এক মুহূর্তের জন্য থমকায়। তার মানে সে এত সময় এভাবেই মেয়েটার পেটে মুখ গুজে ঘুমিয়েছিল? সিরিয়াসলি? আধার বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে তড়িঘড়ি করে উঠে চলে গিয়েও আবার পর মুহূর্তে ফিরে এলো। ঘুমন্ত মেয়েটাকে টেনে বিছানায় ভালো করে শুইয়ে দিয়ে মাথার নিচে বালিশ গুঁজে দেয়। তারপর সে ওয়াশরুমে চলে যায়। দুদিন পর গ্রাম থেকে ফিরে এসেছে শেফালি চাচি। আলো এই 2 দিন ভার্সিটিতে যায়নি। আধার স্যার আগের থেকে সুস্থ, জ্বর ছেড়ে গিয়েছে। আগামীকাল থেকে হয়তো ভার্সিটিতেও যাবে। আলো সবার সাথে সকালের নাস্তা খেয়ে দাদাজানের উদ্দেশ্যে শান্ত গলায় বলল, শেফালি চাচি তো এসে গিয়েছে, তাই ভাবছি আজ চলে যাব দাদাজান, আমি বরং ব্যাগ নিয়ে আসি। একথা বলে আলো চলে গেল। সোবাহান খান থমথমে মুখে নাতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, মেয়েটাকে কি তুমি এখনো আটকাবে না? আধার কিছু না বলে এক নিঃশ্বাসে কফি শেষ করে উঠে দাঁড়ালো। তারপর হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলো রুমে এসে ব্যাগে বইপত্র ঢুকিয়ে নিল। কিছু বাড়তি বইও নেয়। সবকিছু গুছিয়ে নিয়ে পিছনে ফিরতেই স্যারের সাথে চোখাচোখি হয়। তবে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় অনুভব করলো ব্যাগে টান পড়েছে। ভাবলো কোনো কিছুতে মেবি আটকে গেছে, তাই সে পিছনে না ফিরেই ব্যাগ টান মারল। কিন্তু পরক্ষণে সে হুড়মুড় করে উল্টো হয়ে ধপাস করে পড়ল। ব্যথায় কোমর চেপে ধরে চোখমুখ কুঁচকে আলো ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। অসভ্য লোকটা 2 হাত পিছনে রেখে ভর দিয়ে হেলে পায়ের ওপর পা রেখে আরাম করে বিছানায় বসে আছে, যেন কিছুই হয়নি। আলো রাগে খেঁকে ওঠেন, এই, আপনি আমাকে ফেলে দিলেন কেন? আধার কপাল কুঁচকে পড়ল। নিজের দোষ অন্যর ঘাড়ে চাপড়ানোটা বন্ধ করো মিস কালো। আলো দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়। রাগে তার শরীর জ্বলছে। কারণ সে জানে এই শয়তানটা তাকে ইচ্ছে করে ফেলেছে। হয়তো এইভাবে কেউ ব্যাগ টান মারে। সে রাগে গজগজ করতে করতে নিচ থেকে ব্যাগ তুলে পড়ল, আর জীবনেও আসবো না আপনার কাছে। আপনি থাকুন আপনার বাড়ি নিয়ে। কথা বলে আলো চলে যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই শুনতে পেল, না গেলে হয় না। আলো চট করে পিছনে ফিরে জিজ্ঞেস করল, আপনি চান আমি এখানে থাকি? প্রত্যুত্তরে আধার কিছু বলল না। আলো তপ্ত শ্বাস ছেড়ে সামনে ফিরতেই আধার ধীর কণ্ঠে বলে উঠল, থেকে যাও আলো। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, অপ্রত্যাশিত ঘটনাগুলো এমনভাবে চোখের পলকে ঘটে যায় যে আমরা কিছু বুঝে ওঠার সুযোগই পাই না। ঠিক তেমনই গতকাল সকালে স্যারের বলা বাক্যটি শুনে আলো এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তারপর তারপর থেকে গিয়েছে মানুষটার এক বাক্য, নিজের বাবাকে কোনো মতে বুঝিয়ে রোহিত ভাইয়ের হাত দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে এই বাড়ি থেকে। তহমিনা খান এখনো পর্যন্ত জানে না সে খান বাড়িতে এসেছে। উনি আর কিছুদিন পর ফিরবেন। তারপর নিশ্চয়ই ছোট্টখাট্ট একটা ঝামেলা হবে, কারণ সে এতদিনে বুঝে গেছে ওই মানুষটা তাকে ভীষণ অপছন্দ করেন। উনি চান না এই বাড়ির বউ হয়ে সে থাকুক।
কিন্তু তাতে কি, সে তো এই বাড়ির বড় বউ। যেখানে স্যারের সমস্যা নেই তার থাকা নিয়ে, সেখানে অন্য কারোর সমস্যা হলো নাকি হলো সেটা দেখার বিষয় তার নেই। সে সবার আগে নিজের খুশি, নিজের সুখ শান্তির কথা ভাবে। অহেতুক অন্য কারোর জন্য নিজের মনকে কষ্ট দিতে পারবে না। অন্তত তার পক্ষে তো সম্ভবই নয়, কারণ সে খুব স্বার্থপর একটা মেয়ে। এই যে মহারানী, কি ভাবছেন এত? নিশ্চয়ই স্বামীর কথা। বান্ধবীর কথা শুনে আলো ভাবনার জগৎ থেকে বেরিয়ে গেল। খোলা আকাশের নিচে তাকিয়ে উদাস কণ্ঠে বলল, স্বামীজান থেকেও আজ সিঙ্গেলের মতো ঘুরছি। এই দুঃখ কই রাখবো রে তোমা? তামান্না ফিক করে হেসে বলল, ৭ সমুদ্র ১৩ নদী পার করে চলে যা পরাণের স্বামীর কাছে। আলো হতাশ হয়। এদের তো আর আসল কথাটা বলতে পারছে না। যদি জানতে পারে তাহলে তার মাথা কাল্লা পচিয়ে খেলে ফেলবে, তাও নুন তেল ঝাল ছাড়াই। এই আলো, আয় না রে আমার সাথে একটু। শালুক কই থেকে ছুটে এসে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল। আলো জুসের বোতলে চুমুক দিয়ে জানতে চাইল, কোথায় যাব? আগে আয়, তারপর বলবো। ঠিক আছে, চল। আলো ব্যাগ কাঁধে নিয়ে উঠে বান্ধবীর সাথে চলে গেল। ৫ তলায় উঠতে উঠতে পা লেগে গেল আলোর। লিফট থাকলেও সে ব্যবহার করে না, কারণ ছোটবেলায় একবার আটকে পড়েছিল লিফটের মতো। তারপর থেকেই অজানা কারণে ভীষণ ভয় পায় সে। লিফট দেখা মাত্রই মনে হয় এই বুঝি আটকে গেল, নয়তো খুঁজে ধপাস করে পড়ে গেল। এত বড় হয়েও আর সে কখনো লিফটে ওঠার সাহস পায়নি। হয়তো ফোবিয়াতে রূপান্তরিত হয়েছে। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? স্যারের কাছে। কেন? আর কোন স্যার? আমার ক্রাশ ওরফে আধার স্যার। এ কথা শুনে আলোর পা জোড়া স্লাত হয়ে গেল। সে কপাল কুঁচকে জানতে চাইল, এই বাঁশের কাছে আমায় কেন নিয়ে যাচ্ছিস? তোর যাওয়ার ইচ্ছে হলে যা, আমি নাই এসবে। বলেই আলো পিছনে ফিরে চলে যেতেই শালক তার ব্যাগ চেপে ধরে রিকোয়েস্ট করলো, প্লিজ দোস্ত, শুধু আমার পাশে থাক। আমি আজ অনেক কষ্টে সাহস জুগিয়ে এই পর্যন্ত এসেছি। প্লিজ তুই সেটা নষ্ট করে দিস না। আরে বালডা, এর মধ্যে আমাকে টানছিস কেন? জানিসই তো ওই লোকটা আমাকে সহ্য করতে পারে না। সবসময় উল্টোপাল্টা কথা বলে, মুড নষ্ট করে দেয়। জানি, আর এটাও জানি স্যার তোর সাথেই বেশি কথা বলে। আলোর প্রচুর বিরক্ত হয়। সে চাচ্ছে না ওই লোকটার সামনে যেতে। এর জন্য সে আজ ক্লাসটাও মিস দিয়েছে। কারণ সে আজ সকালে একটা আকাম করেছে। স্বপ্নে দেখেছিল সে সুজনকে থাপ্পড় মারছিল, কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পর দেখে সে সুজনের জায়গায় নিজের স্বামীকেই মেরে বসে আছে। এই ঘটনার পর সে আর ওই লোকটার সামনে ভুলেও যায়নি। আর এখন এই পাগলটা তাকে টেনে নিয়ে সিংহের গোড়ায় ভেতরেই যাচ্ছে। ভার্সিটিতে ক্লাস করতে নাকি ঘোরাঘুরি করতে এসেছো? আলোর ভাবনার মাঝে আধার নিজের অফিস রুম থেকে বেরিয়ে এসে তাদেরকে দেখে থেমে যায়। তারপর আলোর দিকে তাকিয়েই উপরোক্ত বাক্যগুলো বলে। আলো বিড়বিড় করে বলল, দুটোই করতে এসেছি। আধার গম্ভীর মুখে তাকায়। কিছু বলতে যাবে তখনই খেয়াল করলো আলোর পাশে দাঁড়ানো মেয়েটা তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে কপালের মাঝে 4টে চিন্তার ভাঁজ পড়ল, কারণ এই মেয়েটার হাবভাব মোটেও সুবিধার লাগছে না। স্যার। শ্যালক কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে মিহি কণ্ঠে ডেকে উঠল। আধার গম্ভীর কণ্ঠে জবাব দিল, জি বলুন। শালুকের হাত পা হালকা কাঁপছে। সে আজ একটা ভয়ানক কাজ করতে চলেছে। এর ফল কি হবে কেহ জানে। তবুও সে আজ এই রিস্কটা নেবেই। আর কতদিন নিজের মনের না বলা কথাগুলো লুকিয়ে রাখবে? আজ সবটা বলেই দিবে, তারপর যা হবার হবে। শালুক জোরে শ্বাস নিয়ে কাঁপা কাঁপা হাতে একটা চিঠি সামনে ধরল। ওটা দেখে আলো নিজের কপালে থাবা মেরে বিড়বিড় করে বলল, শালু রে শালু, আজ তুই গেলু। আধার কপাল কুঁচকে জানতে চাইল, কি এটা? চিঠি তো আমাকে দিচ্ছেন কেন? বাই এনি চান্স আমাকে দেখে আপনার ডাকপিয়ন মনে হচ্ছে? শালক ঠোঁট কামড়ে আর চোখে আলোর দিকে তাকিয়ে কিছু একটা বলতে ইশারা করলো, কিন্তু আলো এমনভাবে দাঁড়িয়ে থাকলো যে চোখেই কিছু দেখে না সে। চিঠি দেওয়ার হলে পোস্ট অফিসে গিয়ে দিন। এইভাবে ফালতু সময় নষ্ট করার মতো টাইম নেই আমার। এ কথা বলে আধার পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় শুনতে পেল, এটা আপনার জন্য স্যার। আধার পিছনে না ফিরে সামনে ঘামটি মেরে দাঁড়িয়ে থাকা রমণের দিকে তাকায়। তারপর এক পা এক পা করে মেয়েটার দিকে এগিয়ে যেতে যেতে বলো, মিস কালো, আপনার বান্ধবী একজন প্রফেসরকে চিঠি দিচ্ছে। তা এটার শাস্তি কাকে দেব? নিজের দিকে এইভাবে স্যারকে এগিয়ে আসতে দেখে আলো শুকনো ডোক গিলে পিছিয়ে যেতে শুরু করলো। আমি কিছু জানি না এই বিষয়ে স্যার। তাহলে এখানে এসেছেন কেন?
তামাশা দেখতে? আলো পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে মিশে গেল। মনে মনে ইচ্ছেমতো বান্ধবীকে বকাবকি করল। শালীর জন্য সে আবারও ফেঁসে গেল। স্যার, এখানে ওর কোনো দোষ নেই, আর ও এটার বিষয় জানতও না।